হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কাল থেকে আবার একটা নতুন সপ্তাহে আমরা প্রবেশ করছি। এই নতুন সপ্তাহে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে? ফার্স্ট, এই সপ্তাহে অনেক কোম্পানির রেজাল্ট আসবে। তার মধ্যে যে সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট অত্যন্ত ভাইটাল, যেমন ধরুন রিলায়েন্স, যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাংক, এগুলো কিন্তু সব শুক্র শনিবারের দিকে আসবে। সুতরাং কিছুগুলোর হয়তো এফেক্ট আমরা শুক্রবারের মার্কেটে দেখতে পাবো, আর বাকিগুলোর এফেক্ট তার পরের সপ্তাহে গিয়ে আমরা এফেক্টটা বুঝতে পারবো। সুতরাং কোয়ার্টার মানে কোয়ার্টারলি রেজাল্ট যেটা, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড টক্স। এটা নিয়ে আমরা আরো ডিটেলসে ডিসকাশন করব, কারণ কি এর মধ্যে অনেক হজপজ হতে শুরু করে দিয়েছে। এটাও কিন্তু সামনের সপ্তাহে মার্কেটে ভালোই প্রভাব ফেললেও ফেলতে পারে। এফআইআই আবার একটা সেলিং শুরু করেছে। এবারে এই এফআইআই সেলিংটা কতটা আরো বেশি বাড়ে সেটা দেখার ব্যাপার থাকবে। তার আগে আমরা একবার ক্যান্ডেলটা দেখে নেব এবং একটা ক্যান্ডেলের যে ফিচারটা সেটা বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডস, দেখুন, যদি আমরা দেখি আজ পর্যন্ত এ মাসের যে নিফটির ক্যান্ডেল, আমরা যদি এ মাসের নিফটির ক্যান্ডেল দেখি, তাহলে কিন্তু এ মাসে কিন্তু নিফটি কিন্তু যে তার আগের মাসের হাই সেটা কিন্তু বের করেনি। আগের মাসের হাই কত ছিল? 25,669। এ মাসের হাই কত? 25,608। এবারে ফার্স্ট অফ অল দুটো সপ্তাহ অলরেডি ওভার হয়ে গেছে। বর্তমানে মার্কেট মান্থলি লোয়েস্ট লেভেলে আছে, অর্থাৎ একদম পুরো মানে লো যেটা হয়েছে, লো কত হয়েছে? 129, 25,129। আর মার্কেট ক্লোজ হয়েছে ঠিক তার 20 পয়েন্ট উপরে, 150-এর কাছাকাছি। এবারে ইন জেনারেলি গত 4 মাস ধরে কিন্তু একটা র্যালি আমরা দেখেছি। এবারে এই যে রেডিশ পোর্শনটা, এটা আরো বড় হবে। বড় হলে তাহলে বডি বড় হবে। আর যদি এটা মান্থ এন্ড আস্তে আস্তে যদি এটা পুরোটা রিকভার করে এই লেভেলে যায়, অর্থাৎ একদম টপ লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে সেটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেলের রূপ নিতে পারে। এবং ম্যাক্সিমাম দুটো জিনিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। মার্কেট কিন্তু আর খুব বেশি নিচে যাওয়ার বলে আমার ঠিক মনে হচ্ছে না। অ্যাটলিস্ট মানে খুব বেশি এখান থেকে 3-4% নিচে চলে যাবে এরকম কোনো মানে সিমটমস মার্কেটে এখনো কোনো দেখা যাচ্ছে না। বা যে সমস্ত ইনসিডেন্ট গুলোর কথা আমরা আলোচনা করলাম, তো সেক্ষেত্রে আইদার ডোজি অথবা বাই মান্থ এন্ড মার্কেট কিন্তু আবার এই রেটটাকে পুরোটাকে কভার করে উপরের দিকে যাওয়ার হয়তো চেষ্টা করলেও করতে পারে। সুতরাং মার্কেট কিন্তু সবাইকে নেগেটিভিটিতে আনার পরে কিন্তু তারপরে সে তার অ্যাকচুয়াল রূপ দেখানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে নিফটির বর্তমান এই মাসে। তো যাই হোক, এবারে যেহেতু আপনারা একটা সুযোগ পাচ্ছেন, সেখানে অল্প অল্প করে কিন্তু ফান্ড আপনারা কিন্তু অ্যালোকেট করতে পারেন আস্তে আস্তে করে। এবার কয়েকটা ছোটখাটো খবর ফ্রেন্ডস, যেমন ধরুন ডাইরেক্ট ট্যাক্স কালেকশন, এটা কিন্তু ডিক্লাইন করেছে। মানে আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের যে ডেটা, সেটা ইন্ডিয়াস নেট ডাইরেক্ট কালেকশন ডিক্লাইন 1.34% ইয়ার অন ইয়ার ভিত্তিতে। যেমন কিরকম?
ধরুন গত 5.63 লাখ ক্রোড় জুলাই 10 এই পর্যন্ত কিন্তু কালেকশন হয়েছে। 5.63 লাখ ক্রোড় কবে থেকে? আপনার মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই 10 তারিখ পর্যন্ত। যে ডাটাটা এর আগের বছর ছিল সেটা কত ছিল? 5,70,483। তো জিনিসটা ঠিক মানে ইকোনমির সঙ্গে সেভাবে লিঙ্কড খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি? কালেকশন বাড়া উচিত। সুতরাং এটা একটা নেগেটিভ একটা ভিউ হিসাবে আমরা দেখতে পাই। এবারে হঠাৎ করে মানে গ্রোথ আসতেও পারে। আর একটা জিনিস হচ্ছে যে এবারে কি বলে, এবারে যে আপনাদের আইটি ফাইলের ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে। সুতরাং সেই কারণেও কিন্তু ট্যাক্স কালেকশন কিছুটা কম হলেও হতে পারে। ফ্রেন্ডস, ব্যাংক অফ বরোদা একটা রিপোর্ট বের করেছে। তারা বলছে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ রিমেন্স অন ট্র্যাক amid global uncertainties, with an improvement in high-frequency indicators for both service and manufacturing and consumption picking up momentum during Q1 financial year 2026 versus Q4 financial year 2025। অর্থাৎ মানে জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারের তুলনায় কিন্তু এই এপ্রিল, মে, জুন এই কোয়ার্টারে কিন্তু কি হচ্ছে না, সার্ভিসেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, কনজামশন এগুলো কিন্তু পিক আপ করছে। সুতরাং তারা বলছে যে ইন্ডিয়ান ইকোনমি রিবাউন্ড। এটাই হচ্ছে তাদের রিপোর্ট। এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু অবজারভেশনে রাখতে হয়। ফ্রেন্ডস, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের তিনটে পার্ট। একটা পার্ট কি না, ইউএস ইজ ওয়ার্কিং টুয়ার্ড এন ইন্টারিম ট্রেড ডিল উইথ ইন্ডিয়া দ্যাট মে রিডিউস ইটস প্রপোজ ট্যারিফ টু বিলো 20%। ঠিক আছে, আমাদের যে নেগোসিয়েশন চলছে তাতে বিলো 20%, এবং যেটা এশিয়ার অন্যান্য অনেক কান্ট্রির তুলনায় আমরা অনেক বেশি বেনিফিটেড থাকবো। পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার সেট putting the South Asian nation in a favorable position against its peer in the region. India does not expect to receive a tariff demand letter, unlike many other nations this week. India কিছু পায়নি এই লেটার ফেটার, কারণ কি ইন্ডিয়া অলরেডি ইন ডিসকাশন। অ্যান্টিসিপেট দ্য ট্রেড অ্যারেঞ্জমেন্ট উইল be announced through a statement. The people said, asking not to be identified because the discussions are private. Statement would likely set a baseline tariff below 20% compared with 26% initially proposed. এবারে ইন্ডিয়ার মানে কোটাতে আরো দুটো প্রবলেম চলছে। সেটা কি? কারণ ব্রিক্স কান্ট্রিগুলো, ইন্ডিয়াও ব্রিক্স এর মেম্বার, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা প্লাস আরো বেশ কয়েকটা কান্ট্রি যোগ দিয়েছে। এবারে এই ব্রিক্স কান্ট্রিগুলোকে কিন্তু ইউএস প্রেসিডেন্ট আলাদাভাবে টার্গেট করছে। মিনস তারা কিন্তু এই ব্রিক্স কান্ট্রির উপর যদি কোনো এক্সট্রা ট্যারিফ রিলেটেড মানে নিয়ে আসে, সেটা কিন্তু মানে ব্রিক্সকে তারা ভাঙতে চেয়েছে। তাহলে এটাও একটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়। দ্বিতীয়ত আরেকটা খারাপ খবর কি, একটা বিল অলরেডি কিন্তু ইউএসএ তে রেডি হচ্ছে, যেখানটাতে যারা রাশিয়ান অয়েল কিনবে তাদের উপরে 200% ট্যারিফ। এবারে আমরা তো রাশিয়ান অয়েল কিনি প্রচুর পরিমাণে, সুতরাং এক হচ্ছে 20% ট্যারিফ, এবং যদি আমরা এক্সাম্পশন পাই যে ব্রিক্স রিলেটেড কোনো কিছু যাই হোক না কেন, বা রাশিয়ান অয়েল রিলেটেড যাই হোক না কেন, ফর দ্যাট ইন্ডিয়া উইল বি এক্সাম্পটেড, দেন মার্কেট মানে একটা দুর্দান্ত গতিতে কিন্তু এগোতে শুরু করবে। কিন্তু সেই জিনিস আমরা পাবো কিনা সেটা কিন্তু মানে সেই টেনশনটা মার্কেটে থাকবে।
মার্কেট, বুল মার্কেট টেনশন ফ্রি অবস্থায় কখনো যাবে না, সব সময় কিন্তু নেগেটিভ নিউজকে বাইপাস করতে করতেই কিন্তু বুল মার্কেট এগোতে থাকে। সুতরাং এই যে ট্রেড ডিল অ্যাটলিস্ট এই জুলাই মাসটা কিন্তু এই রকম ভাবে চলতে থাকবে। মানে এক হচ্ছে আমাদের সঙ্গে একটা ডিল হবে, এবারে ব্রিক্স রিলেটেড যে সমস্ত ডায়ালগ চলছে বা রাশিয়ান অয়েল কিনছি বলে তার জন্য যে ডায়ালগ চলছে, এগুলোও কিন্তু তার মাঝে মাঝে আমাদেরকে এফেক্ট করবে। ফ্রেন্ডস, সেবি একটা ম্যাসিভ ইনভেস্টিগেশন করছে, ম্যাসিভ। কি টাইপের ইনভেস্টিগেশন? এটা কিন্তু অত্যন্ত মন দিয়ে আপনাদের শোনা উচিত। আপনারা শুনে থাকবেন পাম্প অ্যান্ড ডাম্প, এই কথাটা স্টক মার্কেটে খুবই প্রচলিত। সেটা কি? বহু কোম্পানি আছে এবং সেই কোম্পানিগুলো খুব সম্ভবত পেনি স্টক টাইপের লেভেলে হয়। ছোটখাটো কোম্পানি, মানে যেখানে ছোটখাটো যারা অপারেটর তারা সেখানে পার্টিসিপেট করে। তারা কোম্পানির ফান্ডামেন্টালকে অত কিছু না করে তারা শেয়ার প্রাইসকে পাম্প করতে থাকে ওপরের দিকে এবং সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নিউজ ফ্লো করে, এই কোম্পানি অমুক অর্ডার পেয়েছে, এত প্রফিট পেয়েছে, এটা কিনুন, 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। এবং তারপরে ওই অপারেটররা কিন্তু উপরের লেভেলে সেগুলোকে ডাম্প করতে পারে। তাই সেবি মোটামুটি প্রায় 200 খানা কোম্পানি, তাদের উপর কিন্তু একটা ম্যাসিভ অভিযান চালাচ্ছে। সেটা কিন্তু এখনো কিন্তু রিপোর্ট আকারে আছে, এটা কিন্তু এখনো আসেনি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া is launching a massive investigation against pump and dump operation on the stock market. According to a NDTV profit report, SEBI is investigating about 200 listed private companies that are suspected of inflating stock prices, স্টক প্রাইসকে অনেক উপরে নিয়ে যাচ্ছে, অ্যান্ড অফলোডিং অন রিটেল ইনভেস্টর, এবং উপরে নিয়ে গিয়ে রিটেল ইনভেস্টরকে সেগুলোকে ডাম্প করছে। অ্যাজ পার দ্য রিপোর্ট, the market regulator has conducted its search operation at over 80 places in the last 3 days. Further, as part of the search operation, the authorities have extracted data from more than 100 computers and 150 mobile phones. এবারে এই 200 কোম্পানির মধ্যে যদি কোনো কোম্পানির কাছ থেকে কোনো বাজে রিপোর্ট থাকে বা সেই সমস্ত কোম্পানি যদি আপনাদের কারোর এতে থাকে, তাহলে কিন্তু এই জন্য বারবার ধরে বলা হয় যে একটু বেশি দামে কিনতে হলেও ভালো শেয়ার কেনা উচিত বা ছোট শেয়ার কেনার থেকে অ্যাভয়েড করা উচিত। আবার এটাও ঠিক যে যত সমস্ত বড় বড় ইনভেস্টর আজকে দেখতে পাচ্ছেন যারা টিভিতে এসে ডায়লগ মারছে, তারা কিন্তু সবাই কিন্তু ওই ছোটখাটো শেয়ারে ইনভেস্ট করে কিন্তু বেশি পয়সা পেয়েছে, কিন্তু তাদের একটা নোন সোর্স অফ চ্যানেল থাকে যেখান থেকে কিন্তু তারা কোম্পানির ফিউচার সম্বন্ধে অত্যন্ত মানে রিলায়েবল ইনফরমেশন পায় বলে তারা সেইভাবে এগোতে থাকে। ফ্রেন্ডস, এফএমসিজি মেজর মারিকো, ঠিক আছে ফ্রেন্ডস, এফএমসিজি কোম্পানিগুলোকে কিন্তু মাথায় রাখবেন। কারণ কি, যেভাবে আমাদের ইকোনমিক এক্সপানশন হচ্ছে, মিনস স্পেন্ডিং বাড়ছে, তাতে কিন্তু আগামী 1 বছর কিন্তু এফএমসিজি রিলেটেড একটা কিন্তু র্যালি এক্সপেক্ট করা যেতে পারে। ম্যারিকো বলছে তাদের যে বর্তমান রেভিনিউ অ্যাজ অন টাইম প্রায় 10,000 কোটি টাকার রেভিনিউ আছে, কিন্তু আগামী 5 বছরের মধ্যে তারা কিন্তু এই রেভিনিউটাকে ডবল করবে। মিনস তারা প্রায় 20,000 কোটি টাকার রেভিনিউ আনার ব্যাপারে বদ্ধপরিকর এবং কি বলছে, টার্গেটিং এ টু-ফোল্ড জাম্প ইন রেভিনিউ ওভার নেক্সট 5 years. অ্যাকর্ডিং টু চেয়ারম্যান হর্ষ মারিওয়ালা, দ্য কোম্পানি ফোর কিছু ব্র্যান্ড আছে দেখুন, আপনারা জানেন সাফোলা, প্যারাসুট, লিভন crossed the 10,000 crore revenue mark in financial year 25, a milestone Mariwala
described as a treatment to Marico's brand strength and innovation led growth. এবারে যদি আমরা মেরিকোর রেজাল্টটা দেখি তাহলে দেখুন শেয়ার কিন্তু একদম পুরো উপরের লেভেলে আছে, কিন্তু মিন্স মার্কেট কিন্তু এই এই আজকে মারিকো আজকে কিন্তু দেখুন শেয়ার কিন্তু বেস্ট পারফরমেন্সের আগে কিন্তু সে কিন্তু নিচে নেই, সে কিন্তু পিকে আছে। সুতরাং অ্যাটলিস্ট একটা ব্রেকআউটের জায়গাতেও আছে। দেখুন বাট উই ক্যানট অ্যাডভাইস যে এই লেভেলে কারুর মারিকোতে ঢোকা উচিত। যদি কেউ ঢুকতেও চায় তার স্ট্রিক্ট স্টপ লস দিয়ে তবেই ঢোকা উচিত বা অ্যাভয়েড করা উচিত। ইয়েস, আমরা সবসময় বলবো যে যদি শেয়ারটা এই লেভেলে বারবার আসে, অর্থাৎ আমি এটা মান্থলি ক্যান্ডেলে দেখাচ্ছি, এটা হচ্ছে 20 মান্থ যে ক্যান্ডেল, এই লেভেলে যদি আসে কারেকশানে, তখন কিন্তু আপনারা এটাকে বাই করার ব্যাপারে ভাবতে পারেন। কারণ যেহেতু ম্যানেজমেন্ট বলছে, প্লাস যে সমস্ত ব্র্যান্ডগুলোর কথা আমরা চর্চা করলাম, প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু মার্কেটে অত্যন্ত পরিচিত। সুতরাং তার এই ব্র্যান্ডকে ভরসা করে তার যে আর্নিং সেটা বাড়ানোটা সম্ভব। 10,800 কোটি টাকা রেভিনিউ, প্রফিট 1,658 কোটি, আর মার্জিন 20%, 21%। সুতরাং সেই কথা ভেবে কিন্তু এই শেয়ারের দিকে আপনারা নজর রাখতে পারেন, বাট নট বাইং রিকমেন্ডেশন অ্যাট কারেন্ট প্রাইস। হয়তো ব্রেকআউট দিতে পারে, কিন্তু বাইং রিকমেন্ডেশন এখানে করাটা খুবই টাফ। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে